বের হয়ে আমি আপনার বিরুদ্ধেও কিছু কমপ্লেন শুনেছি, আপনি বিরাট চোর, আপনি অসংখ্য টাকা চুরি করে পালিয়েছেন, এরকম কথাও শুনেছি। কিন্তু কথা কিন্তু হচ্ছে আমার নামে কোনো মামলা হয় নাই। রাইট, সেটাই আসছি। আমার নামে কিন্তু আইনের আশ্রয় নেওয়া হয় নাই। দ্যাটস রাইট। তা এবং আপনি এখানে কথা বলছেন, তাহলে দেখা যাচ্ছে যে ওনার বিরুদ্ধচারীদের বা ওনার কাছ থেকে চলে গেলে তাদেরকে অনেকটা হ্যারাসমেন্ট করার বা ওনার প্রতি হ্যারাসমেন্ট কন্টিনিউ করার একটি প্রয়াস দেখা যাচ্ছে, যাতে করে আপনারা কেউ ভয় পেয়ে চাকরি না ছাড়ে বা চাকরি ছেড়ে দিলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হতে পারে আপনার মতো উদাহরণ সৃষ্টি করে। এম আই রাইট? 100 ভাগ। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি আপনার সাথে কথা বলছি, আমাকে অস্ট্রেলিয়া থেকে ফোন করা হচ্ছে যে আমি ফেসবুকে লিখতেছি এই পর্যন্ত ঠিক আছে, আমি যেন লাইভ চ্যানেলে না আসি এবং এই জন্য আমাকে মূল্য দিতে হবে। আমি বলেছি যে আমি বলছি জীবন মরণের ফয়সালা আসমানে হয়, জমিনে না। এবং আমি আপনাকে বলছি অনেক লোক আছে ওনার কাছে চাকরি করা, বেতন পাওয়া, চাকরি থেকে ছেড়ে দিলে ভয় পাওয়া, মানে উনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করছেন ওনার হাজার হয়তোবা স্টাফ এনাদেরকে, এবং এনারা সম্পূর্ণভাবে এনার ইচ্ছাধীন, ওনার কৃতদাস ওনার দাসে পরিণত হয়েছেন। দুলো ভাই কন্টিনিউ আচ্ছা আচ্ছা, এখন আমি যেখানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করি। তো আরেকটা পার্ট হচ্ছে যোগ ফাউন্ডেশন, দ্য সেকেন্ড পার্ট ইজ কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম ফাউন্ডেশন কারা? এই কোয়ান্টাম ফাউন্ডেশনের মালিক হচ্ছে তারা যারা কোর্স করেছে, যারা এখানে সার্ভিস দিচ্ছে। এই যে আনোয়ার ভাই বললেন যে ধরেন সারা বাংলাদেশে মিলে ধরে নিলাম কম বেশি 5,000 হইতে পারে, 6,000 হইতে পারে, 2,000 হইতে পারে, 1,000 হইতে পারে, যত স্টাফ আছে স্টাফ গুলো তো স্যালারি দিয়ে। ধরেন আমি কোর্স করলাম, কিভাবে স্টাফ গুলো কালেক্ট করা হয় আমি জিনিসটা বলছি। আমি কোর্স করেছি, আমি খুব গরিবের ছেলে, আই ডোন্ট হ্যাভ মাচ ফর মানি টু রুইন সার্ভাইভ। তো আমি করলাম কি, গুরুজিকে অনুরোধ করলাম একটা চামচা ধরে যে গুরুজি আমাকে একটা ঠিক আছে চাকরি করতে হলো, তাকে কাজে লাগাই দাও, ওকে স্যালারি ওর 4,000 টাকা স্যালারি ধরে ওকে লাগাই দাও, ওকে কাজ করতে গেলো। এরকম করে করে তারা স্টাফ সিলেক্ট করে কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন কাজে লাগালো। এখন আবার কিছু আছে, আমরা এটা কোয়ান্টিয়ার শব্দটা করতে চাচ্ছি, আনোয়ার ভাই মনে আছে কিনা জানি, আনোয়ার ভাই তো সাথে আছেন। এটা আসলে ছিল ভলান্টিয়ার। ভলান্টিয়ার থেকে উনি কোয়ান্টাম শব্দটা যোগ করে এটাকে নাম দিল কোয়ান্টিয়ার। ভলান্টিয়ারকে বানানো হলো কোয়ান্টিয়ার। কোয়ান্টিয়ার কারা? সে কোর্স হবে, কোর্স হলে ব্যানার লাগাইতে হবে, কোর্স হলে চেয়ার টেবিল ঠিক করতে হবে, সবকিছু বুঝতে হবে। ওই 4 দিনের জন্য কিছু সহযোগী কিছু ছেলে যারা কোর্স করেছে, যারা জড়িত আছে, তাদেরকে কোয়ান্টিয়ার বলা হতো, তারা সার্ভিস দিত, স্বেচ্ছাশ্রম দিত। এখন কোয়ান্টাম ফাউন্ডেশনের কোনো কোর্সের বাইরে দেখেন, সিলভার মেথড শুধু 4 দিনের কোর্স করার পরে অকেশনালি তারা মান্থলি অথবা ত্রৈমাসিক অথবা 4 মাসে একটা ওয়ার্কশপ করে, ছোটখাটো ওয়ার্কশপ করে, অথবা জয়েন্ট মেডিটেশন করে। এখন আমরা তো কিছু করি না। কোয়ান্টাম যে ছেলেগুলো একবার কোর্স করলো, 4 দিন কোর্স করে সে হারিয়ে যায়, সবাই হারিয়ে যায়, যার যার কাজে সে ব্যস্ত হয়ে পড়ে। মেডিটেশন করলো, আস্তে আস্তে মেডিটেশন করা ছেড়ে দিয়েছে, অনেকেই আছে যে 1 মাস 2 মাস করে মেডিটেশন করা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আসি। এখন এই ছেলেগুলোকে ধরে রাখার জন্য তখন ওয়ার্কশপ হতো, মান্থলি অথবা ত্রৈমাসিক একটা ওয়ার্কশপ হতো। এখন এই ওয়ার্কশপে কোনো টাকা আসতো না, আমি সরাসরি চলে যাচ্ছি মাটির ব্যাংক কনসেপ্টটা থেকে আসতো। এখন কোয়ান্টাম ফাউন্ডেশনে যখন টাকার অভাব, আমি নিজে, আনোয়ার ভাই জানেন, আমি নিজে চট্টগ্রামে 3 মাস অন্তর অন্তর একটা ওয়ার্কশপ প্রো করতাম, এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে, অর্থাৎ আমরাই করতাম। করলে প্রত্যেক ওয়ার্কশপে আমি নিজের পকেটে, আনোয়ার ভাই সাক্ষী আছে, 10,000, 15,000, 20,000 টাকা আমার নিজের পকেট থেকে সাবসিডি দিতাম, যেহেতু এটার সাথে গুরুজি জড়িত না। এখন গুরুজিকে আমি বললাম যে এভাবে তো কোয়ান্টাম ফাউন্ডেশন চলতে পারে না, কি করব আমরা, আমাদের ইনকামের পথ, যে তোমরা তোমাদের ইনকামের পথ বের করো। তখন আমি করলাম কি, বহদ্দারহাটে তখন একদিন আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে কাঁঠাল গাছের খুব বড় বড় তক্তা, আমি 3টা দান বাক্স বানালাম। 3টা কাঁঠাল গাছের দান বাক্স কিনে একটা চট্টগ্রাম কোয়ান্টাম ফাউন্ডেশনে দিলাম, একটা 5 লাখ সেলে দিলাম, আর একটা সম্ভবত এক্সট্রা রেখেছিলাম, যেটা হচ্ছে ওয়ার্কশপে বা কোর্স চলাকালীন সময় নিয়ে যাব। প্রথম ইনকাম, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রথম ইনকাম, প্লিজ নোট ইট ডাউন, প্রথম ইনকাম। বুদ্ধি করলাম কি কি করা যায়, তখন ছেলেদেরকে নিয়ে, আমার কোয়ান্টিয়ার একটা টিম ছিল, তার টিম লিডার ছিল কামরুল কাদের চৌধুরী, সে শিক্ষা অফিসে চাকরি করে, এখন সম্ভবত মিরপুরে থাকে। কামরুল কাদের চৌধুরী কোয়ান্টিয়ারকে উত্তরায় থাকে, আমি জানি না।
সে কামরুল কাদের চৌধুরীকে নিয়ে আমার প্রায় 15-20 জনের একটা টিম ছিল। আমি টিমটাকে নিয়ে বললাম কি, একটা কাজ করো, আমাদের তো কোনো ইনকাম হচ্ছে না, গুরুজি যখন কোর্স করাইতে আসে তখন সবাইকে কিন্তু যেতে হতো, প্রত্যয়নের দিন সবাইকে উপস্থিত থাকতে হতো গলায় কার্ডটা ঝুলিয়ে, অর্থাৎ কোয়ান্টাম ফাউন্ডেশনের যে তারা মেম্বার, আমরা যে মেম্বার যারা কোর্স করেছে তাদের গলায় একটা আইডি কার্ড ঝুলতো। ওই আইডি কার্ড নিয়ে ওখানে যেতে হতো, আইডি কার্ড ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না। তখন আমি করলাম কি, অনেকে কিন্তু চলে আসে ভুল করে আইডি কার্ডটা ফেলে আসে অনভ্যাসের কারণে। তো বললাম যে তাদেরকে 20 টাকা ওই কাঁঠাল গাছের একটা দান বাক্সে দিতে হবে 20 টাকা। তো এখন সবাই বলে যে এরকম তো কেউ দিতে চায় না, ঝগড়া করে আমাদের সাথে। আমি বলছি একটা কাজ করবো, আমি একদিন আমার আইডি কার্ড পকেটে রেখে দিব, আমি যখন যাবো আমার কার্ড পাবা, আমার কার্ডকে আমার কাছ থেকে 20 টাকা নিবা। এখন সবার সামনে যখন বলবো যে না দুলু ভাই আপনাকে দিতে হবে, তাইলে আমি দিলে তখন সবাই শিক্ষা হয়ে যাবে যে সবাই দিই, কেউ আল্লাহ জবত করবে না। এভাবে আমরা প্রথম কোর্সে সম্ভবত 200 টাকা না কত টাকা ইনকাম করেছিলাম। তো এভাবে করার পরে বলছি তারপরেও চলছে না কোয়ান্টাম ফাউন্ডেশন। তখন আমি চিন্তা করলাম কি একবার, যে আমাদের মসজিদে একটা দান বাক্স চালু হয়, আপনি জানেন কিনা জানি না, আমাদের চিটগাং বা অন্যান্য মসজিদেও আছে, যখন খুতবাটা শেষ হয় বা খুতবার প্রথম খুতবার সময় কিছু করলে দ্বিতীয় খুতবার সময় একটা দান বাক্স চালু হয়ে যায়। তো আমি আমি আর মাহমুদুর রহমান সাহেব, যিনি হচ্ছেন উত্তরা মোটরসের ডাইরেক্টর, মুখলেসুর রহমান, প্রয়াত মুখলেসুর রহমানের ছোট ভাই মাহমুদুর রহমান সাহেব, উনি পায়োনিয়ার ব্যাচের কোয়ান্টাম গ্রাজুয়েট। উনি তো চলে গিয়েছিলেন, ওনাকে ধরে এনেছি আমি, আমি নিজেই ওনাকে নিয়ে এসেছি আবার। উনি কোর্স করে চলে গিয়েছিলেন। তারপর বর্তমানে এখন চট্টগ্রাম কোয়ান্টাম ফাউন্ডেশনে যিনি একজন সিনিয়র পোস্টে আছেন, উনি হচ্ছেন মুজিবুর রহমান। উনি আনোয়ার ভাই জানেন, আনোয়ার ভাই আর আমি গিয়ে পারে ওনাকে ডাইনিং টেবিল থেকে ধরে এনেছিলাম, আমার খেতে বসছে ওখান থেকে ধরে নিয়ে আসি। এই আনোয়ার ভাই আমাকে বুদ্ধি দিয়েছিল যে আমাদেরকে একজন দাড়িওয়ালা, একজন বয়স্ক লোক দরকার, যাকে দেখলে শ্রদ্ধা করে মানুষ, আমাদের সে একটু বয়স্ক, আমাদের তো দাড়ি টাড়ি নাই, এরকম একজন লোককে তো এখানে শিক্ষিত মানুষকে আনা দরকার। তখন ওনাকে ধরে এনেছিলাম। তো উনি ছিল না, আমি আর মাহমুদুর রহমান সাহেব প্ল্যান করলাম যে আমরা একটা দান বাক্স করলে কেমন হয়। তখন আমরা কিছু দেওয়ানহাটে গিয়ে, আমার এখনো খেয়াল আছে, দেওয়ানহাটে গিয়ে আমরা দেওয়ানহাট ব্রিজের নিচে কিছু দান বাক্স বিক্রি করে, মাটির দান বাক্স, আমরা মনে হয় 5 টাকা না 10 টাকা করে দান বাক্স কিনে নিয়ে আসছিলাম। গুরুজিকে বললাম যে এই দান বাক্সগুলো কি করা যায়। গুরুজি দেখে অনেকক্ষণ চিন্তা করলেন, হি ইজ ভেরি ক্লেভার, মোর দেন ডেভিল, মোর দেন ডেভিল। সে চিন্তা ভাবনা করলো, চোখ বন্ধ করে, ওই যে এগুলোকে নীল রং করে দাও, নীল রং। তখন রং কিনে আনলাম, রঙের ডিব্বা কিনে আনলাম, কোয়ান্টিয়ার দিয়ে নীল রং করা হলো। পরের সপ্তাহে উনি একটা স্টিকার পাঠালেন, কোয়ান্টাম ফাউন্ডেশন, মাটির ব্যাংকের একটা স্টিকার, কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা লোগো করে ওটা লাগাই দিলেন। বলে যে এখন থেকে গ্রাজুয়েট করার পরে সবাইকে একটা একটা বাক্স ধরাই দিব, একটা একটা দান বাক্স ধরাই দিব, ফ্রি অফ কস্ট, একটা একটা দান বাক্স ধরাই দিব, বলবো যে আপনি ঘরে রাখতে। আমাকে স্পেসিফিক হতে হবে। তো এই যে দান বাক্স চালুটার ইফেক্ট মোটামুটি বুঝতে পেরেছি, তারপর চালু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দুলু ভাই, এই যে মাটির ব্যাংকে টাকা দেয়া হয়, আমি যেটা শুনেছি, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, যে বাসায় দান বাক্স থাকবে এবং দান বাক্স সবাইকে ধরেই দেওয়া হয়, এবং বলা হয় যদি কোনো কিছু ভালো হয় এবং নিয়ত করে, তাহলে যদি সফল হয় পয়সা, যদি সফল না হয় তাও ওটা পয়সাটা বাড়িয়ে দিতে, এবং একবার যদি কেউ ধরুন এইভাবে বাড়িয়ে দিতে থাকে, কোনো না কোনো সময় যদি দৈবক্রমে ওরাটা হয়ে যায়, তাহলে সেটাকে মনস্তাত্ত্বিক ভাবে সে ধরে নিবে যে তার দান বাক্সে টাকা পালানোর কারণেই তার এটি হয়েছে, এবং এটা ঘটা করে প্রচার করে, সবাই ঘটা করে প্রচার করা হয়। এই যে দান বাক্সে সারা বাংলাদেশের মধ্যে দান বাক্স আছে নাকি ওনার শুধুমাত্র চিটাগাং বা ঢাকায়? সারা বাংলাদেশে? না, সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে। এই পর্যন্ত আপনার মনে হয় কত, 2017 পর্যন্ত নিশ্চয়ই জানবেন আনোয়ার ভাই, কত সংখ্যক দান বাক্স ওনার বাজারে আছে রানিং? এটা হচ্ছে মিস্টার ইসলাম, আমি আপনাকে বলি, শুধু কোয়ান্টাম গ্রাজুয়েট বা প্রোমাস্টারের না, অ্যাসোসিয়েট যারা কোর্স করেনি, বিভিন্ন দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার এরকম মাটির ব্যাংক আছে। কারণ মাটির ব্যাংকগুলো আমরা কালেকশন করে আবার ব্যাংক দিয়ে আসি, ব্যাংক তো আপনাকে সংগ্রহ করতে হয় না। কোয়ান্টাম থেকে একটি চ্যারিটি বলা হয়, এটা একটা চ্যারিটি সেবামূলক প্রতিষ্ঠান, এটা কিন্তু বলা হয়। সরকারের কাছে অডিট দেয়, সরকারের কাছে অডিট দেয়। আমাদের অডিটর ফার্মে কাজ করতেন এক আপা, ফারানা আপা, খুব চমৎকার লিখেছিলেন যে আমাদের কেন্দ্রীয় অডিটর অফিসে যে সাইফুল ভাই এবং সুদর্শন দা আছে, ওনারা একটা অডিটর রিপোর্ট নিয়ে যে তাদের কাছ থেকে সিল সাপোর্ট মেরে নিয়ে এসে এটা জয়েন্ট স্টক কোম্পানিতে সাবমিট করা হয়, তারপরে এটা এইভাবেই চলে ধারাবাহিক। বাংলাদেশে কোয়ান্টামের বিভিন্ন অফিসে এই দান বাক্সগুলো জমা দেওয়া হয় বলে আমি জানি। সেগুলো 3 মাস পর এক্সটার্নালি মনিটর করার, সেই দান বাক্সে কত টাকা হয়ে উঠছে এক্সটার্নালি মনিটর করার কোন সিস্টেম আছে? এটা খুব জটিল, খুবই জটিল, কারণ কোয়ান্টাম কিন্তু অর্গানাইজেশন হিসেবে
মানে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর চেয়েও কিন্তু অনেক গোপনীয়তা রক্ষা করে, যেটা আপনি বাইরে থেকে পারবেন না। সরকার থেকে এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য, অর্থাৎ কত টাকা মানুষের উঠছে চ্যারিটি এবং ঠিক মতো কাজে লাগছে কিনা, এটাকে কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি কি আছে কোনটা? না, এরকম অ্যাকাউন্টেবিলিটি সরকার এখন পর্যন্ত চায়নি, আর চাইলেও এরা স্বচ্ছতা দিতে পারবে না। 100% নিশ্চিত। এই মাটির ব্যাংকে কত টাকা উঠছে এটার মূল কেন্দ্রবিন্দুতে ফাইনালি কে নিয়ন্ত্রক? ঢাকা কেন্দ্রীয় হিসেবে কেন্দ্রীয় চেয়ারম্যান শহীদ আল বুখারী মহাজাতক, উনি নিজে নিয়ন্ত্রক? অবশ্যই উনি নিজে নিয়ন্ত্রক। কোন পোস্টে আছেন? উনি চেয়ারম্যান, কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি, আর ওনার মিসেস ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, ওনার মিসেস ম্যানেজিং ডিরেক্টর। বোর্ড অফ ডাইরেক্টরে কে কে আছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না? না। যখন লামায় আমরা জমি কিনতে গেলাম, অধিকাংশ জমি কেনা হয়েছিল ব্যক্তি শহীদ আল বুখারীর নামে। এক ডিসি সাহেব আমার না, এক মিনিট, এখানে সরি, এখানে এখানে আপনি বললেন যে ওনার বোর্ড অফ ডাইরেক্টরসে কে আছে কোয়ান্টাম ফাউন্ডেশনে কেউ জানে না, এটা কি বলতে চাচ্ছেন? না, 100% সঠিক, 100%। আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন অফিসে কি ডাইরেক্টরশিপের রেজাল্ট পাওয়া যাবে না খুঁজলে কে কে আছে? এটা হচ্ছে কি, একটা কাগজ পাওয়া যাবে, সেখানে লেখা আছে খাদিজা মাহতাব, সুরাইয়া রহমান ও XYZ। হ্যাঁ, কিন্তু সেগুলো তো নমিনেটেড করে সে নিজে, তারা কত বছর মেয়াদী থাকে সে জানে না। যেমন আমি আনোয়ার হক কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের 2012 সাল পর্যন্ত পরিচালনা পরিষদের সদস্য ছিলাম, আবার আমি 2012 সালের পর থেকে নাই আমি জানি না, আমার কাছে আর খাতা আনে না সই করা। ওনারা দুইজন বাদে বা তিনজন বাদে আমি জানি না, বাকি ওনার মেয়েও আছে না, পালিত মেয়ে আছেন? ওনার মেয়ে সদস্য, ওনার ভাই ছিলেন, ওনার ফ্যামিলি 4 জন, ওনার ভাই মাহবুবুল আলম। ফ্যামিলি 4 জন বাদে বাকি ডাইরেক্টরশিপ কি চেঞ্জ হয়েছে? বাকি 3 জন, বাকি থাকে 3 জন। 3 জনের ভিতর একজন খাদিজা মাহতাব, একজন ছিলেন সুরাইয়া রহমান, আরেকজন ছিলেন মাওলানা সাইদুল হক। এটা কি চেঞ্জ হতে জানি থাকে? এই পদটা কি চেঞ্জ হতে থাকে? এটা চেঞ্জ হতে থাকে কিনা আমি জানি না। ওই ডিসি সাহেব আপত্তি করলো যে ব্যক্তি শহীদ আল বুখারীর নামে জমি আর আমি রেজিস্ট্রি করাবো না। আচ্ছা, এখানে কথা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে ধরুন এই যারা কোম্পানি হাউসে চাকরি করে বা যারা রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকে, ওই লেভেলে কি ওনার কোনো মুরিদ আছে? তা থাকা স্বাভাবিক। স্বাভাবিক। আচ্ছা, যেমন দুদক, আমি বলি দুদকের উচ্চ পর্যায়ে আছে, দুদকের উচ্চ পর্যায়ে যে ভদ্রলোক আছে উনি সাদা কায়নে বক্তব্য রাখেন। দুদকের উচ্চ পর্যায়ের লোক, ওনার ভক্ত, উনি সাদা কায়নে উনি মহাজাতকের পক্ষে বলেন। মহাজাতকের পক্ষে বলেন। হ্যাঁ, জি, পক্ষে বলে। তারপরে আমি বলি এসবি, আপনি ঢাকা মালিবাগে যে সিআইডি অফিসের একজন ডিআইজি র্যাঙ্কের অফিসার আছেন, যে উনি মহাজাতকের পক্ষে বলেন। আমি ওনার নাম জানি।